প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমি তোমাদের সামনে তুলে ধরব শম্ভু মিত্র রচিত বিভাব নাটকের বিষয়বস্তু। দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত একটি নাটক তোমাদেরকে অবশ্যই করতে হবে। তোমাদের দুটি নাটক আছে, তার যে কোনো একটি তোমরা পরীক্ষার সময় তার মধ্য থেকে উত্তর করবে। আজ আমি নাট্যকার তথা অভিনেতা শম্ভু মিত্র রচিত বিভাব নাটকটি পাঠ করে তোমাদের সামনে তার বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। আজ বিভাব নাটকের প্রথম পাঠ। তো এসো ছাত্রছাত্রীগণ, নাটকের অভ্যন্তরে প্রবেশ করার আগে আমরা নাট্যকার সম্পর্কে দু চারটি তথ্য জেনে নিই। নাট্যকার শম্ভু মিত্র বাংলা নাট্যজগতে একজন কিংবদন্তি পুরুষ। 1939 খ্রিস্টাব্দে রংমহল থিয়েটারে তিনি যোগদান করেন। সেখান থেকেই তার নাট্য জগতে পদার্পণ। পরবর্তী সময়ে তিনি যোগদান করেন মিনার্ভায়। তার পরবর্তী সময় নাট্য নিকেতনে, নাট্য নিকেতন নাট্যালয়ে, সেখানে কালিন্দী নাটক অভিনয় করবার সময় তার সঙ্গে পরিচয় হয় নট ও নাট্যকার শিশির কুমার ভাদুরীর। পরবর্তী সময় 1943 সালে কমিউনিস্ট পার্টির তৎকালীন কমিউনিস্ট পার্টির সম্পাদক P.C. যোশীর অনুপ্রেরণায় তিনি যোগ দেন ভারতীয় গণনাট্য সংঘে। সেখানে প্রচুর নাটক তিনি অভিনয় করেন। এর পরবর্তী সময় 1948 খ্রিস্টাব্দে তিনি গড়ে তোলেন বহুরূপী নাট্য সংস্থা। এই বহুরূপী নাট্য সংস্থার হয়ে তিনি নাটক প্রদর্শন করেন, নাটক প্রযোজনা করেন। বহু নাটক তিনি রচনা করেছেন, বহু অভিনয় তো তিনি করেইছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল উলুখাগড়া, ঘূর্ণি, বিভাব, পুতুল খেলা, পাগলা ঘোড়া, চাঁদ বণিকের পালা। মনে রাখবে, এই চাঁদ বণিকের পালা নাটকটি একটি সারা জাগানো বা তোলপাড় করা নাটক। আবার বলছি, উলুখাগড়া, ঘূর্ণি, বিভাব, পুতুল খেলা, পাগলা ঘোড়া, চাঁদ বণিকের পালা ইত্যাদি তার উল্লেখযোগ্য নাটক। এছাড়াও বহু নাটক তিনি রচনা করেছেন। তিনি যে শুধু নাটক রচনা করেছেন, নাটক অভিনয় করেছেন তাই নয়, তিনি কিন্তু বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শুভ বিবাহ, পথিক, বউ ঠাকুরানীর হাট ইত্যাদি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। নাটক অভিনয়, নাটক রচনা ইত্যাদির জন্য তিনি বহু পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 1976 সালে তিনি অর্জন করেছেন ম্যাগসাইসাই পুরস্কার। ম্যাগসাইসাই পুরস্কার ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছেন। নট ও নাট্যকার, তিনি শুধু নট ও নাট্যকারই নয়, তিনি কিন্তু আবৃত্তিও করতেন ভালো। এবং আমাদের কলকাতা রেডিও অর্থাৎ বেতারে তার বহু নাটক তিনি প্রযোজনা করেছেন, নাটক অভিনয় করেছেন। তার জলদগম্ভীর কণ্ঠস্বর তিনি আবৃত্তি করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক তিনি ভাষ্যপাঠ করেছেন। এরকম প্রচুর নাটক তিনি কিন্তু, শ্রুতি নাটক, সেখানেও তিনি এই অভিনয় করেছেন। অর্থাৎ শ্রুতি নাটক তো দেখা যায় না, পাঠ করা নাটক পাঠ করেছেন। তো এবার চলো আমরা প্রবেশ করি বিভাব নাটকের বিষয়বস্তুর মধ্যে। নাট্যকার, আগেই বলেছি যে আজ বিভাব নাটকের প্রথম পাঠ। নাট্যকার বিভাব নাটকের প্রথমেই বলছেন একাঙ্কিকা, অর্থাৎ এই বিভাব নাটক যেটি আমরা পাঠ করব সেটি একটি একাঙ্ক নাটক। তাহলে ছাত্রছাত্রীগণ, একাঙ্ক নাটক বলতে কি বুঝি সেটা একটু জেনে নিতে হবে। এক অঙ্ক, একটি দৃশ্য। শুধু একটি দৃশ্য বললেও ভুল হবে। একাঙ্ক নাটকের আরও দু চারটি বৈশিষ্ট্য রয়েছে। আমরা দেখেছি
যে ছোট গল্প তাকে কি বলে, একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে সে ছোটে, খুব দ্রুত তার পরিণতি ঘটে, তার অনেক শাখা প্রশাখা থাকে না। একাঙ্ক নাটকেও কিন্তু তাই, একদম এককেন্দ্রিক, কেন্দ্রের দিকে সে দ্রুত বেগে ছোটে, অনেক শাখা প্রশাখা থাকে না, অনেক চরিত্র সেখানে থাকে না, এমনকি পর্দা সেটিও কিন্তু বারবার পড়বে না, বারবার উঠে যাবে, সরে যাবে না, বা নাটকে যে লাইট ব্যবহার করা হয়, আলো ব্যবহার করা হয়, আলো কিন্তু একই রকমভাবেই থেকে যায়। আধুনিকতম সৃষ্টি, বাংলা নাট্য জগতের আধুনিকতম সৃষ্টি হচ্ছে এই একাঙ্ক নাটক। তাহলে একাঙ্ক নাটক সম্পর্কে কিছুটা ধারণা তো আমরা পেলে। আমাদের বিভাব নাটকটি কিন্তু একাঙ্ক নাটক। এই প্রসঙ্গে বলি, বিশ্বের শ্রেষ্ঠ একাঙ্ক নাটক জন উইলিংটন সিং, SYNGE সিং, জন উইলিংটন সিং এর রচিত দ্য রাইডার্স টু দ্য সি, দ্য রাইডার্স টু দ্য সি, এটি বিশ্বের শ্রেষ্ঠ একাঙ্ক নাটক। আমি এই প্রসঙ্গে তোমাদের বলি, এই তথ্যটি দিয়ে আমাকে সমৃদ্ধ করেছেন আমাদের বিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক শ্রী সুদীপ্ত চক্রবর্তী মহাশয়। আমি তার জন্য তার কাছে কৃতজ্ঞ। বাংলা ভাষাতে অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যেও বহু একাঙ্ক নাটক রয়েছে। আমি 2-4টি একাঙ্ক নাটকের নাম তোমাদের সামনে বলি, তোমাদের পাঠে মনোযোগ বৃদ্ধি পেতে পারে। মুক্তির ডাক, মন্মথ রায় রচিত মুক্তির ডাক, তুলসী লাহিড়ী রচিত দেবী, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত নতুন তারা, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত নতুন তারা, বিজন ভট্টাচার্যের জবানবন্দি, বিজন ভট্টাচার্য রচিত জবানবন্দি, উৎপল দত্ত রচিত লোহার ভীম, উৎপল দত্ত রচিত লোহার ভীম, নাটকার শম্ভু মিত্র রচিত বিভাব, উল্লেখযোগ্য একাঙ্ক নাটক। আরও প্রচুর নাটক রয়েছে, একাঙ্ক নাটক রয়েছে। আমি তোমাদের সুবিধার জন্য কয়েকটি নাম বললাম। এবার চলো আমরা বিভাব নাটকের মধ্যে ঢুকে পড়ি। তাহলে প্রথমেই আমাদের জানতে হয়, বাংলা সাহিত্যে সাহিত্য রস বলা হয় বিভাব, বিশেষ প্রকার ভাব। এই ভাব রসগুলি কি কি? বাংলা সাহিত্যে আলংকারিকগণ বলেন যে 9টি রস রয়েছে। কি কি? শৃঙ্গার রস, বীর রস, করুণ রস, অদ্ভুত রস, হাস্য রস, ভয়ানক রস, বীভৎস রস, রৌদ্র রস, শান্ত রস। আবার বলি, শৃঙ্গার রস, বীর রস, করুণ রস, অদ্ভুত রস, হাস্য রস, ভয়ানক রস, বীভৎস রস, রৌদ্র রস, শান্ত রস। এই 9টি রস বা ভাবের কথা আলংকারিকগণ বলেন। অনেকে এর মধ্যে আরেকটি রসের সন্ধান পান, তারা বলেন বাৎসল্য রস। তাহলে এই 10টি ভাবরস আমাদের সাহিত্যের মধ্যে রয়েছে। তাহলে বিভাব, এবার বিভাব এটা কি? নাটক দেখে বা সাহিত্য পাঠ করে হৃদয়বান মানুষের মনে যে অনুভূতি জেগে ওঠে তাকেই বলা হয় রস বা ভাব। আবার বলি, নাটক দেখে বা সাহিত্য পাঠ করে হৃদয়বান মানুষের মনে যে অনুভূতি জেগে ওঠে তাকেই বলা হয় রস বা ভাব। তাহলে বিভাব হলো সেই কারণ, বিভাব হলো সেই কারণ বা হেতু যার জন্য নাটক দেখে আমাদের মনে এই যে রসের কথা বললাম, আনন্দ, দুঃখ, বেদনা, হাস্য, করুণ ইত্যাদি ভাব রসের সৃষ্টি হয়। বিভাব হলো সেই কারণ বা হেতু যার জন্য নাটক দেখে আমাদের মনে ভাব রসের সৃষ্টি হয়। তাহলে 9 প্রকার ভাবরস সৃষ্টির কারণই হলো বিভাব। 9 প্রকার ভাবরস, সাহিত্য রস
সৃষ্টির যে কারণ বা হেতু তাই হলো বিভাব। এবার আমরা সরাসরি শম্ভু মিত্র রচিত বিভাব নাটক তার প্রথম পাঠের ভেতরে ঢুকে পড়ছি। একাঙ্ক নাটক কি বললাম, বিভাব বলতে কি বোঝায় বললাম। নাট্যকার শুরুই করেছেন এভাবে যে আমাদের নাটকটির নামকরণ বিভাব, কিন্তু আমার মনে হয় এটি বিভাব না হয়ে অভাব হওয়া উচিত ছিল। অর্থাৎ নাটকটির নামকরণ নিয়ে নাট্যকারের মনের মধ্যেও আমরা একটা সংশয় দেখতে পাচ্ছি। বলছেন বিভাব, বিভাব কেন বললাম, বিশেষ এক ভাব সৃষ্টি করে। এই নাটক দেখে আমাদের মনের ভেতরে এক ভাবের উদয় হয়, তাই হচ্ছে বিভাব। নাট্যকার বলছেন অভাব থেকে এই নাটকের জন্ম হয়েছে। এবার অভাবগুলো কি কি? নাটক রচনার প্রেক্ষাপট, এটা কিন্তু নাটক বিভাব নাটক রচনার প্রেক্ষাপট আলোচনা করো বললে এই জায়গাগুলো আসতে হবে। বিভাব নাটক রচনার প্রেক্ষাপট আলোচনা করো, আমরা প্রেক্ষাপটের মধ্যে ঢুকেছি। অভাব কেন? নাট্যকার নিজে বলছেন সিনসিনালি, আলো, ঝালর কিছুই আমাদের এই নাটকে তেমনভাবে আমরা ব্যবহার করতে পারছি না। তার কারণটা কি? আমাদের অর্থের অভাব। কিন্তু নাটক আমাদের করতে হবে, অর্থাৎ নাটক করবার বোকামিটা আমাদের আছে। তাই যদিও বা এদিক ওদিক করে কিছু জোগাড় যন্ত্র করে ফেলি, কিন্তু অমনি নাটক প্রযোজিত হলে, নাটক প্রদর্শিত হলে সরকারের লোক চলে আসে, ট্যাক্স দাও, খাজনা দাও। আমরা তো পেশাদার নাট্য সংস্থার মতো খাজনা দিতে পারি না। আমাদের মধ্যে রয়েছে একটা হুজুগ বা নাটক করবার একটা তাগিদ। তাই কোনোভাবে একটু আলো জোগাড় করে, কোনোভাবে একটা স্টেজ জোগাড় করে আমরা নাটক করতে লেগে পড়ি, কারণ আমাদের মনের তাগিদটা রয়েছে। কিন্তু ওই যে আমাদের খাজনা দিতে হবে, খাজনা তো দিতেই হবে। সব কিছু দিয়ে থুয়ে আমরা আবার বোমকালি হয়ে বেরিয়ে পড়ি, অর্থাৎ হাতে আর কিছু নেই। কিন্তু ওই যে নাটক করবার পাগলামি সেটা থেকেই যায়। তাই আবার জোগাড় যত্ন করে আমরা নাটক করবার জন্য এগিয়ে পড়ি। তাহলে এই অভাব, আমাদের প্ল্যাটফর্ম নেই ভালো, আমাদের আলো নেই ভালো, কোনো কিছুই যেন নেই, কিন্তু তার মধ্যে আছে কি? নাটক করবার তাগিদ। এই তাগিদ থেকেই আমরা নাটক করতে বেরিয়ে পড়ি। আর নাটক যেহেতু আমাদের করতেই হবে, তাই আমরা একটা প্যাচ কষেছি। কি না, এই ভালো আলোর দরকার নেই, ভালো সিনারির দরকার নেই, ভালো ঝালরের দরকার নেই, শুধু একটা প্ল্যাটফর্ম কোনো রকম হলেই হলো। সেই অবস্থা থেকে কিন্তু বিভাব নাটক, অর্থাৎ এই আঙ্গিকের নাটক করবার একটা ঝোঁক নাট্যকারের বা নাট্যমোদীদের পেয়ে বসল। সেখান থেকে এই নাটক। কিন্তু তার মধ্যে চিন্তা যে এই নাটক কি মানুষ নেবে? বুদ্ধিটা কি করে এলো বলি এবার। বাংলা নাটকে, একটি নাটকে, পুরনো একটি নাটকে লেখক দেখেছেন, এগুলো কিন্তু স্টেজের ভেতরে ঢুকেই নাট্যকার দর্শকের সামনে একটা দীর্ঘ বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যের মধ্যেই তিনি এই কথাগুলো বলছেন একটি পুরনো নাটকে দেখছি রাজা রথারোহণম নাটয়তি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। কিন্তু কি সেই ভঙ্গি সেটা তো তিনি দেখেননি, শুধু তিনি পাঠ করেছেন ভঙ্গি করলেন। এবং যা করলে দর্শক ধরে নেবে যে রাজা রথে উঠেছেন। রথের দরকার নেই, রাজার সেই রাজ পোশাকেরও দরকার নেই, ঘোড়ারও দরকার নেই, কিন্তু এমন একটা ভঙ্গি করতে হবে যাতে মনে হচ্ছে তিনি রথে উঠেছেন। তখন লেখক অর্থাৎ নাট্যকার ভাবছেন এটা প্রাচীন, কিন্তু আধুনিক যুগে তারা কি মেনে নেবেন? তখন বলছেন উড়ে দেশের যাত্রায় দেখেছি, উড়িয়া, সেখানকার এক যাত্রায় লেখক দেখেছেন রাজা তার দূতকে বলছেন তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি, অর্থাৎ তুমি ঘোড়ায় করে দ্রুত যাও এবং দ্রুত খবর নিয়ে আসো। দ্রুত অমনি ছুটলো। কি করলেন? দুই পায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে দিলেন
এবং যেন ঘোড়াকে বলছেন হেট 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 করতে করতে কিছু দূর চলে গেলেন, আবার কিছুক্ষণ পরে তিনি ফিরে এসে আবার রিপোর্ট করে দিলেন, অর্থাৎ ওই যে খবর নিয়ে এসে চলছে। দর্শকরা কিন্তু হাসলেন এবং গাম্ভীর্যের সঙ্গে দুধ গেল দুধ এলো, দর্শকরা গ্রহণ করল। তারপরে বলছেন আরেকবার একটা মারাঠা দেশের তামাশা, মারাঠা নাটক। সেখানে কি দেখলেন? মঞ্চের একপাশে দাঁড়িয়ে চাষি তার জমিদারের কাছে কাকুতি মিনতি করছেন, কিন্তু জমিদার কিছুতেই কথা শুনছেন না। তিনি তখন করলেন কি, ব্যর্থ মনোরথ হয়ে মন্দিরে চললেন। মন্দিরে চললেন মানে অনেক দূরে না, মঞ্চের পাশেই তিনি বসে পড়লেন, মনে করলেন ওখানেই মন্দির, এবং তিনি তার কাছে প্রার্থনা করতে লাগলেন। এই যে লেখক বলছেন চলল বটে, কিন্তু তক্তার ওপর এই বারবার ঘুরপাক খেয়ে মনে হলো যেন গ্রামটা তিনি অতিক্রম করে ফেলেছেন। সেখানেই তিনি বসে পড়লেন, কাল্পনিক মন্দির, কাল্পনিক ভগবান, এবং সেখানেই তিনি মনের কথা নিবেদন করলেন। এদিকে অভিনেতা, যে অভিনেতা তিনি জমিদার সেজেছিলেন, তর্জন গর্জন করছিলেন দর্শকের সামনে, তিনি, দর্শকরা সবই দেখতে পাচ্ছে, একটা গোপ দাঁড়িয়ে এঁটে চাষির পাশে দাঁড়িয়ে পড়লেন এবং তখন তিনি ধর্মীয় তর্জন শুরু করে দিলেন এবং মাঠ ভর্তির লোক কিন্তু নিঃশব্দে সেটা মেনে নিল। তাহলে প্রাচীন একটা বাংলা নাটকের দৃষ্টান্ত দিলেন, উড়ে দেশের নাটকের দৃষ্টান্ত দিলেন, মারাঠা তামাশায় দেখেছেন কি সেটা দিলেন। এমসিকিউর জন্য এখানে প্রস্তুত থাকবে, মারাঠা তামাশায় কি দেখেছিলেন, ছোট্ট করে উত্তর। এবং এই সবগুলো চলছে, কিন্তু তাও নাট্যকারের মনের ভেতরে দ্বিধাদ্বন্দ্ব যাচ্ছে না, এগুলো কি বর্তমান যুগে মেনে নেবে? প্রথমে খুব উল্লসিত হয়েছিল, হয়তো মেনে নেবে, কিন্তু তারপরে কেমন চুপসে গেলেন। আমাদের কলকাতা শহরে ইংরেজি জানা শিক্ষিত মানুষ, তারা ফি হপ্তায় বিলিতি বায়োস্কোপ দেখতে যায়, থিয়েটার দেখে, সিনেমা দেখে, তারা কি এসব মেনে নেবে? হ্যাঁ, যদি সাহেবেরা মানে তাহলে মেনে নিতে পারে। এখানে কিন্তু একটু তিনি খোঁচা দিয়েছেন, বিদ্রুপ করেছেন, যেমন রবি ঠাকুরকে মেনেছিল। সাহেবেরা রবি ঠাকুরকে মেনেছিলেন, অর্থাৎ রবীন্দ্রনাথকে তারা পুরস্কার দিতে বাধ্য হয়েছিলেন, তাই রবীন্দ্রনাথ আমাদের এখানে সমাদর পেয়েছেন। এটা অনেকে বলে যে ওই চেনা মানুষ তো গেয়যোগী ভিক পায় না, এরকম একটা ব্যাপার, তাই একটু ঠুকে দিলেন। এমন সময় তিনি রুশ দেশে আইজেনস্টাইন নামক এক পরিচালক, তার কথা বলছেন। তিনি কাবুকি থিয়েটার, জাপানে গিয়েছিলেন থিয়েটার প্রদর্শনে। কাবুকি থিয়েটার বলে জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। কাবুকি থিয়েটার নামটা মনে রাখবে, তারা মস্কোতে গিয়েছিল এবং তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন নামক একজন সাহেব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং তিনি সেই সম্পর্কে কিছু লিখেছেন। তার লেখা পড়েই উৎসাহিত হয়েছেন আমাদের নাট্যকার শম্ভু মিত্র। কি বলছেন সেই কাবুকি থিয়েটারে তিনি কি দেখেছেন? কাবুকি থিয়েটারে তিনি দেখছেন স্টেজের মধ্যে শিফটাররা দাঁড়িয়ে আছে। একজন নায়ক ক্রমশ সামনে যাচ্ছে আর শিফটার বড় শিফটার থেকে ছোট শিফটার হচ্ছে, শিফট করছে, ওই যে সামনে দিকে সাইড স্ক্রিনের মতো থাকে, হ্যাঁ, ক্রমশ বড় থেকে ছোট হচ্ছে, শিফটারগণ সরে সরে যাচ্ছে। তার মানে কি, এর থেকে বোঝা যাচ্ছে নায়ক ক্রমশ সামনে থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এই যে নাইট 2-3 পা এগোলো আর শিফটাররা বড় দরজা রেখে অপেক্ষাকৃত ছোট দরজা নিয়ে আসছে, তার মানে ক্রমশ সামনে থেকে দূরে সরে যাচ্ছে। দেখবে রেল লাইন সামনে অনেকটা চড়া, ক্রমশ দূরে মিলিয়ে যায়, সেই রকমই তার থেকে বোঝা যাচ্ছে যে সামনে থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এবার যখন নাকি নাইট একদম শেষ স্টেজের মধ্যে পদার্পণ করেছেন, একদম শেষ পা রাখছেন, সেই সময় শিফটাররা সরে গেছে, অর্থাৎ নাইট অনেক দূরে চলে যাচ্ছে। নাইট কত দূরে এসে পড়েছেন তাই বোঝানো হয়। তারপর ধরুন এইবার একটা লড়াইয়ের কথা বলা হচ্ছে, যে লড়াই চলছে, অস্ত্র নেই কিন্তু অস্ত্র হাতে আছে এমন ভঙ্গি করছে, করতে 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 একজন আরেকজনের পেটের ভেতরে যেন অস্ত্র ঢুকিয়ে দিল। সবটাই কিন্তু ধরে নিতে হবে, কোনোটাই কিন্তু নেই। এই যে লড়াই, তার তলোয়ারের ঝনঝনানি নেই,
কাল্পনিক খাপ থেকে কাল্পনিকভাবে তলোয়ার বের করে কাল্পনিকভাবে পেটে খোঁচা মারা হলো, কাল্পনিকভাবে সে পড়ে যাচ্ছে। এবং এই তিনি যা মারা যাচ্ছেন দেখাচ্ছেন আলতা চিপে অঙ্গ প্রত্যঙ্গের বিভৎস খিচুনি দেখিয়ে, বাস্তব মরা কিন্তু নয়। এটা কীরকম বলছে? আর্টিস্টিক মরা, ইস্থেটিক মরা, আর্টিস্টিক মরা, ইস্থেটিক মরা, এই শব্দগুলো ব্যবহার করছেন। কীরকম? যিনি পড়ে গেছেন, একবার হাতটা একটু কাঁপলো, এরমভাবে হাতটা একটু কাঁপছে, একবার এই হাতটা একটু কাঁপলো, একবার ডান পাটা একটু তত্তর করে নড়লো, একবার বাঁ পাটা একটু তত্তর করে নড়লো, তারপরে চোখটা এনে করে চোখগুলো একটু, চোখের মণিগুলো ঘোরানো হলো, তারপরে ঘাটটা কাজ হয়ে গেল, জিভ বের করে, অর্থাৎ ইন্তেকাল। এবার তার স্ত্রী এসে সেখানে কান্নাকাটি শুরু করেছে, তার স্ত্রী কান্নাকাটি করছে। সেই সময় দেখা গেল টুকটুক করে যে ব্যক্তিটি মৃত অর্থাৎ মরার অভিনয় করছিলেন তিনি আস্তে 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 করে চলে গেলেন। লেখক বলছেন যখন তিনি মারা গেছেন তখন তার আর কোনো অভিনয় নেই, কিন্তু তখন তার স্ত্রীর অভিনয়টা রয়েছে। কাজেই স্ত্রী তার অভিনয়টা করছেন, আর যিনি মারা গেছেন তিনি আস্তে করে চলে গেলেন। তাহলে এই যে বলছে সেই সময় সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রই রই করে কাঁদছে, আর মৃত লোকটা পুটপুট করে সেখান থেকে চলে গেল। দর্শকরা কিচ্ছু মনে করল না, কারণ তার স্ত্রীর দুঃখটাই তখন প্রধান, স্বামীর দুঃখটা অবান্তর। এইটা দেখে তার ভরসা হলো, লেখকের ভরসা হলো। তিনি মনে করলেন এই তো সাহেবরা তাকে সার্টিফিকেট দিয়েছে। আইজেনস্টাইন এই নাটককে অর্থাৎ কাবুকি থিয়েটারে অভিনীত এই নাটকটিকে সার্টিফিকেট দিয়েছেন, চমৎকার বলে বর্ণনা করেছেন। এই সার্টিফিকেট দেখে, এইটা দেখে কিন্তু আমাদের নাট্যকার শম্ভু মিত্র বর্তমান যে নাটকটি অভিনীত হচ্ছে সেই নাটকটি করার মতো, সেই রকম নাটক করার মতো আনন্দ পেলেন, উৎসাহ পেলেন। তাহলে ছাত্রবন্ধুরা, আজ নাট্যকার শম্ভু মিত্র রচিত বিভাব নাটকের প্রথম পাঠের আলোচনা আজ এখানেই শেষ হল। পরবর্তী অংশে আমি আরও আলোচনা করব।